দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। নমস্কার, আবারও একটা ঝকঝকে একেবারে তরতাজা এপিসোড নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমি লাজবন্তী। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমিও খুবই ভালো আছি, আর আরও ভালো থাকি যখন আপনাদের সঙ্গে আমার কথা হয়। এবং এটা এমনই একটা জায়গা, এমন একটি শো আমি জানি যেটার জন্য আপনারা ভীষণভাবে ওয়েট করে থাকেন। কারণ আপনাদের যাবতীয় স্কিন এবং হেয়ারের সমস্ত রকম সমস্যার সমাধানের জন্য যার উপর আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন, ডিপেন্ড করেন, সেই আপনাদের প্রিয় মানুষ, আমার প্রিয় বন্ধু সৌমি এখানে আসেন। তাই না? ঠিক ধরেছি? তাহলে আর একটু অপেক্ষা নয়, চলুন সৌমির কাছে অনেক কিছু জেনে নিই। এই মুহূর্তে আমার পাশে। প্রথমে সৌমি একটা কথা বলবো যে তুমি আগে থেকে না আরও অনেক বেশি, তোমাকে আমার ভালো লাগছে দেখতে, আরও অনেক বেশি তুমি ফিট হয়ে গেছো, সুন্দর হয়ে গেছো। থ্যাঙ্কস টু ইউ অল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় আমি একটা খুব বাজে শরীর খারাপের মধ্যে দিয়ে গেছিলাম, যেটা হয়তো অনেকেই জানে না। আই ওয়ান্ট টু ডিসকাস, কারণ আমার জীবনের সব কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করি। সেটা হচ্ছে এই অসুখটার নাম হচ্ছে অ্যাডহেশন, মানে সবকটা অর্গানস একে অপরের সঙ্গে চিপকে যায়। এটা কেন হয় সেটারও অনেক কারণ আছে। আমরা মেয়েরা, বেসিক্যালি মেয়েদের মধ্যে হয় কেন, আমরা মেয়েরা সিজার হওয়ার পরেই আমরা কিন্তু সেই রেস্টটা নিই না। ডক্টর বলে রেস্ট নিতে, আমরা নিই না। এবার কি হয়, ইউট্রাসটা তো অনেক থাকে যে তখনই একটা ঘাটাঘাটি হয়েছে, 9 বছর ধরে একটা, তারপর কাটা হয়েছে, তো তার থেকে কিছু টিস্যুস বেরোয়, যেরকম আমাদের হাত কেটে গেলে যে টিস্যুসগুলো বেরোয়, তারপরে আমাদের আবার চামড়াটা চলে আসে। ওই টিস্যুসগুলো যখন পাশের অর্গানসের সঙ্গে ধাক্কা মারে, তখন সেখানে সেই অর্গানসটা বাঁচানোর জন্য টিস্যুস হয়। সেই টিস্যুসগুলো একে অপরের সঙ্গে আটকে যায়, দিয়ে আস্তে আস্তে, ধরো একটা অ্যাপেন্ডিক্স হয়েছে, আমরা অপারেশন করাইনি, আমার এই অ্যাডিশনটা হয়েছিল, তখন ওই জায়গায় হয়তো লিভার আর কিডনির মধ্যে অ্যাডিশন হয়ে যায়। তো আমার সব কটা অর্গানস মোটামুটি একসঙ্গে চিপকে গেছিলো। তো এনিওয়ে আমি সেটাই ভাবছিলাম যে আমার ক্যানটক্স চা, আমার ক্যানটক্স ক্যাপসুল, আমার লাইফস্টাইল সব কিছুতে সেমই আছে, কিন্তু আমি যেন দিনের পর দিন কিরম একটা ফুলে যাচ্ছিলাম, অসুস্থ হয়ে পড়ছিলাম। একদমই তাই। আমি ওই জন্যই কথাটা তুললাম যে মানে সবার একটু জানাই উচিত যে মানে এত বড় একটা অসুখের পরে, তারপরে তুমি যে এত সুন্দরভাবে, এত তাড়াতাড়ি, এত ফাস্ট, ইনফ্যাক্ট এত ফাস্ট তোমার রিকভারি, এবং তুমি আবার ফিরে এলে। আমি রিকভারি এর জন্য তো আমি ডেফিনেটলি থ্যাঙ্কস দেবো ডক্টরদের। আমি মুম্বাইয়ে ট্রিটমেন্ট করিয়েছি এবং আমি ডেফিনেটলি থ্যাঙ্কস দেবো ডক্টরদের। কিন্তু মানে আমার মতে দে আর লাইক গড, মানে আমার জন্য ওনারা ভগবানের মতো কাজ করেছেন এবং এত সুন্দর করে বুঝিয়েছেন, এত সুন্দর করে কেয়ার করেছেন। সব থেকে বড় কথা হচ্ছে বোঝানো। এবং সেদিন আমার মনে হয়েছিল যে আজকে যে কাজটা আমি করছি, হয়তো সত্যিকারেরই সামনের লোকেদের হয়তো দরকার, আমি বলছি না, কিন্তু উনি যখন আমাকে প্রত্যেকটা কথা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন না, এক্স্যাক্টলি এইটা, এবং অপারেশনের পরেও এইটা, সৌমি এইটা হবে, আগামী দিনে এইটা হবে, মানে সত্যিকারের এটা খুব দরকার। কোনো কিছু জিনিস যখন জেনে আমরা আগে এগোই না, আমি তো বেশি কিছু করিনি, আমি তো অজ্ঞান হয়েছিলাম, আমাকে অপারেশন করে দিয়েছে, কিন্তু তারপরে রিকভারিটা এত সুন্দর করে, শুধু একটাই কথা বলেছিল, आपको तो मैं स्किन और हेयर के बारे में नहीं बताऊंगा, लेकिन वो आप देख लीजिएगा। আর আজকে আমি অন্য কথা বলতে বসেছিলাম, কিন্তু যেহেতু তোমার সঙ্গে, তুমি তো বন্ধু, তোমার জন্য বন্ধুর মতো আড্ডা, আমি বলবো কয়েকটা প্রোডাক্ট আমাকে অসাধারণ হেল্প করেছে। এবং তার মধ্যে যেটা আমি বলবো একবার দেখাতেও, যেটা নিয়ে আমি কথা বলি না, কারণ ওটার দামটা একটু বেশি, এবং আমি নিজে সবসময় চেষ্টা করি যে ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে ইউজ করে লোককে বলবো, কখনো কখনো জবাবনা শ্যাম্পুও বলবো, কিন্তু আমাকে ক্যানগ্রো প্লাস যা হেল্প করেছে না, মানে ওরা এটাই বলেছিল যে এই অপারেশনের পরে চুল উঠবে থেকে বেশি। ইয়েস, চুল। ইনফ্যাক্ট শ্রমিক যে কোনো অপারেশনের পরে না, দেখবে যখন আমরা মা হয়েছি, মানে আফটার সিজারিয়ান বা এমনি যারা নর্মাল ডেলিভারি হয়েছে, সবারই কিন্তু নট অনলি ডেলিভারি, এমনি একটা বিশাল অসুখ হোক, তোমার টাইফয়েড হোক, তোমার অন্য কোনো অসুখ হোক, তোমার কিন্তু প্রথমেই যেটা যায় সেটা হচ্ছে চুলটা যায়। কিন্তু আমি বলছি, আমার তো একটা ভয় ছিল, তার কারণ হচ্ছে যে আমি অপারেশনের আগের দিন রাত্রে ওয়াশরুমে শ্যাম্পু করছি, ঠিক আছে, ক্যানগ্রো লোশন লাগিয়ে আমি শ্যাম্পু, এতদিন শ্যাম্পুটা হবে না বলে। হ্যাঁ হ্যাঁ,
আমি ক্যানগ্রো লোশন লাগিয়ে নিয়েছি, তারপরে আমি রাত্রে গিয়ে শ্যাম্পু করেছি, টাওয়েল চেয়েছি, চুল শুকিয়েছি, শুকিয়ে এসে শুয়ে পড়েছি। ঠিক আছে, এইরকম পেশেন্ট ডক্টররা পেয়েছে থাকে, আমার তো মনে হয় পায়নি। অপারেশনের আগে কোথায় ভয় হবে যে রাত্রিবেলা ঘুমই হবে না, ওরে বাবা রে কালকে আবার কার কেটে দেবে। হ্যাঁ, সেখানে রোগী গিয়ে আমাকে শ্যাম্পু করছে। আমি ক্যানগো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি, জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ক্যানগো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছি। আমাকে नार्सराও এটা বলেছে যে मैडम आप सो जाओ, अभी नहाओगे तो नींद आने में टाइम लगेगा। हम बोले नहीं नहीं, मेरे को ये आदत है रात को नहाने का। আমি না, এরপরে তো আর শ্যাম্পু তো এখান থেকে বম্বে গেছি, তো ধুলো বালি মাথায় আছে। এইবার তারপরে আমি যেটা করেছিলাম, মানে কন্টিনিউয়াসলি, তারপরে ধরো 7 দিন আমি ভালো করে স্নান করতে পারিনি, শ্যাম্পু করা তো দূরের কথা। আমি ক্যানগ্রো প্লাসটা না সকাল বিকেল ইউজ করেছিলাম, জাস্ট স্প্রে করে নিয়েছিলাম, অত তো পারছিলাম না, জাস্ট চুলে স্প্রে করে হালকা রাব করে ছেড়ে দিচ্ছিলাম। এবং চুলটাও আমার ঠিক ছিল, কারণ আমাকে ধরো 4 দিন পরে যখন ছাড়লো, তারপরে আরো 3 দিন পরে আমি যখন গেলাম ডাক্তার দেখালাম, এবং 8 দিনের মাথায় আমি ট্রাভেল করলাম। বাড়ি এসে অবশ্যই আমি একটুখানি এসে আমি পার্লারে গিয়ে শ্যাম্পু করিয়েছিলাম, ক্যানগ্রো শ্যাম্পু দিয়েই আমি শ্যাম্পু করিয়েছিলাম। প্রথমে জবা আমলা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিয়েছিলাম, তারপর ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করেছিলাম। কিন্তু ফিরে এসে আমি না আর না গ্রো লোশনে গেলাম না, যে চুলটা যদি একটু চটচটে হয়ে যায়। সো ক্যানগ্রো প্লাসটা মানে সত্যি আপনাদের কোনোদিন বলিনি, বিকজ ইটস লিটল এক্সপেন্সিভ। এটা 499 রুপিস বলে আমি বলিনি, কারণ আমি প্রেশারাইজ করবো আপনাদের একটা, কিন্তু খুব অল্প লাগে, মানে আমি নিজে বলছি খুব অল্প লাগে। এবং এখন আমি না ক্যানগ্রো প্লাস ইউজ করছি, বিকজ আমি একটা জিনিস দেখেছি, এত কাজের মধ্যে দুবার, সকালে একবার জাস্ট হালকা করে স্প্রে করে নেওয়া, আর রাতে একবার হালকা করে স্প্রে করে নেওয়া, মোর দ্যান এনাফ। এবং সব থেকে বড় কথা, অপারেশনের পরে আমি 1 মাস পরে যখন আমি ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম, এখন হয়ে গেছে আমার প্রায় 1.5-2 মাস, তো উনি আমাকে এই কথাটাই বলেছিলেন যে आपसे आज सीखना पड़ेगा कि हमें तो जरूरत नहीं है। বুঝতে পারছো, যদি আমি ওনাকে খুব সম্মান করি, हमें तो जरूरत नहीं है बट थोड़ा सीखना पड़ेगा। मतलब कैंडी क्या बोलছে, देखो आपका मम्मी कितना मेंटेन कर लिया आपने, आपको हेयर तक नहीं, आप नॉर्मली इस तरह का ऑपरेशन के बाद हेयर फॉल बहुत हो जाता है। একদম তাই। তো থ্যাঙ্কস টু ক্যানগ্রো প্লাস, কারণ এইটা একটা প্রোডাক্ট, কারণ এটা আমরা যেভাবে বানাই না গো লাজবন্তী, পরে আমি বুঝলাম ক্যান্থ্রিজ আছে, দেখবে বলো তো, আমরা তো অনেক শুনেছি ক্যান্থ্রিজ। ক্যান্থ্রিজটা কি বলো তো? জানো না? না, এটা একটা পোকা হয়। আচ্ছা, এই পোকাটা দিয়ে আমি যখন এনেছিলাম ক্যানগ্রো প্লাস, তখন আমি এটা দেখে ক্যানগ্রো প্লাস এনেছিলাম, ওইভাবে তো নয়। একটা আনন্দ বলে একটা জায়গা আছে, ওখানে ট্রিটমেন্ট হয়, আমি শিখতে গেছিলাম যে আরো শেখার জন্য। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করব, কথায় কথা না একটা ছোট্ট আমাকে বিজ্ঞাপন নিতে হবে। এই গল্পটা, এটা ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। আমার মনে হচ্ছে তুমি আমাকে অনেক বছর আগে একবার এই গল্পটা করেছিলে, আমি ভুলে গেছি, আমি যদি খুব ভুল না করে থাকি, কিন্তু আপনাদের আরেকবার কিন্তু এটা জানা উচিত। খুব ইন্টারেস্টিং একটা গল্প। আমরা এক্ষুনি ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। আর আমরা একটা খুব ইন্টারেস্টিং গল্পে ছিলাম, সেটা একটু সমীর কাছে শুনবো। হ্যাঁ, এই পোকাগুলোকে না আনন্দ বলে একটা জায়গা আছে আহমেদাবাদ থেকে অনেকটা দূরে, গ্রামে, ওখানে খুব সুন্দর বিউটি ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, এর সাথে প্রচুর ফরেনার থাকে। আমি ওখানে একটা কোর্স করতে গেছিলাম, এবং সেখানে আমি দেখেছিলাম একটা মুখটাকে পুরো ব্যান্ডেজের মতো বেঁধে, আর মাথার মধ্যে না কিছু পোকা চলছে, আমাদের শেখাচ্ছিল আর কি একজন ফরেনার ভদ্রলোকে। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মানে পোকা ছেড়ে দিয়েছে মাথার উপরে? হ্যাঁ। আচ্ছা, একটু আরশোলার মতো দেখতে পোকা, বাবারে। হ্যাঁ, যাই হোক, খুব ভয়ঙ্কর ছিল। বাট তখন ওরা বলেছিল যে এই পোকাটা পায়ে এমন কিছু রস থাকে যেটা চললে বার্ডেনেশে, মানে যাদের মাথায় চুল নেই তাদের মাথায়ও কিন্তু নতুন করে চুল হওয়ার সম্ভাবনা আছে। এটা ওদের ট্রিটমেন্ট, আমার নয়। তখন আমি ওদের সঙ্গে একটা ডিল করেছিলাম, যেটা এখনো হয়, যে আচ্ছা এই যে ফার্টিলাইজ করছেন, এই পোকাগুলোর তো একটা লাইফ লং আছে, তারপরে তো এটা চলে যায়। তখন বলছে হ্যাঁ। আমি তো তাহলে ওদের পায়ে সেই রসটা তো থেকে যায়? তখন বলছে হ্যাঁ থাকে।
তখন আমার মাথায় এসেছিল যে ওইটা নিয়ে এসে আমি যদি একটা সোক করে আমি যদি ওটার একটা এক্সট্রাক্ট বার করতে পারি, তাহলে সেই এক্সট্রা মানে যারা ডেড, হ্যাঁ, সেইগুলোকে নিয়ে এসে আমরা যদি ওর এক্সট্রাক্টটা বার করতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের অনেক কাজে দেয়। কারণ ওটা সামনে দ্যাট ইজ ক্যান্ড্রো প্লাস। এবং এটা আমি নিজে ফিল করেছি। যদি তুমি দেখো লাজবন্তী, আমার চুল কিন্তু টাচ শুট এই ক্যান্ড্রো প্লাস ইউজ করার পরে, অপারেশনের পরেও আমার কিন্তু চুল আরো বেশি ঘন হয়েছে। একদমই তাই, আমি তো তাই দেখছি, আমি তো একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি সেই জন্যই তো প্রথমটা শুরুই করলাম এটা দিয়ে। দেখুন, আমি হানার প্রোডাক্টও ইউজ করি, কিন্তু আমি ক্যানের প্রোডাক্টও ইউজ করি। তার কারণ হচ্ছে যে আমার সবসময় মনে হয় যে আমাকে ইকোনমিক্যাল ওয়েতে নিজেকে মেনটেন রাখতে হবে, যাতে করে আপনাদের বলতে পারি। বাট ওই সময়টায় আমার মনে হয়েছিল ক্যানগ্রো প্লাস ছাড়া ক্যানগ্রো লোশনটা আমার জন্য একটু হেক্টিক হয়ে যাবে। আমাকে আর্গান অয়েল, ভাইটালাইজার আর ক্যাপসুল হয়তো ডক্টর খেতে দেবে না। তো সেই জন্য আমি ক্যানগ্রো প্লাসটা নিয়ে গেছিলাম এবং সেইটাকে আমি কন্টিনিউয়াসলি ইউজ করেছি। এবং আমি এটা বলতে পারি যে ক্যানগ্রো প্লাস আমাকে যত হেল্প করেছে, মানে অনেক বছর পরে আপনাদের সামনে বলছি, তার কারণ হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি বলে কোনোদিন আলোচনা করিনি। ইনফ্যাক্ট আমি কোনোদিন সেইভাবে ইউজও করতাম না, ঠিক আছে। বাট এখন যেটা মনে হচ্ছে, তোমার থেকে আমি বেশি ইউজ করেছি এটা। আমার এখন যেটা মনে হচ্ছে যে আমি কিন্তু ক্যানগ্রো প্লাস আর কোনোদিন ছাড়বো না। মানে ক্যানগ্রো প্লাস আর ছাড়বো না, জবা আমলা শ্যাম্পু আর তারপরে ক্যানগ্রো শ্যাম্পু, এই তিনটে জিনিস কিন্তু আমাকে অসম্ভব হেল্প করেছে। কিন্তু প্রথম 7-8টা দিন আমি শ্যাম্পু করিনি, তাও আমার ক্যানগ্রো প্লাস শ্যাম্পু মানে কন্ডিশনার ওই স্প্রেটা আমি শুধু চুলে একটুখানি সকালে আর বিকেলে অ্যাপ্লাই করে নিতাম, নিয়ে জাস্ট হাত দিয়ে জাস্ট হালকা ইয়ে করে দিতাম, ম্যাসাজও করতাম না। সো তারপরে ওটা অভ্যেসের মতো দাঁড়িয়ে গেল। সো ক্যানগ্রো প্লাস অ্যান্ড তার সাথে অবভিয়াসলি স্কিনের জন্য আমার যে প্রোডাক্টগুলো ছিল, বাট আমি দেখেছি না, আমি খুব বেশি কিছু ওই সময় কিন্তু ইউজ করতে পারিনি। বাট হ্যাঁ, এটা সম্ভব ছিল না ওই সময়টা, তোমার নিজে সুস্থ হতে হবে, পরে করেছো। হ্যাঁ, আমার একটা জিনিস, নাও স্টিল আই এম ফাইটিং অ্যান্ড আই এম ওয়ার্কিং উইথ দিস। আমি এখনো কাজ করছি। আমার খুব বাজে কিছু দাগ হয়েছে ডেফিনেটলি অপারেশনে, সেই অপারেশনের দাগটা যদি আমি চলে যেতে পারে, তাহলে সেরকম একটা প্রোডাক্ট আনবো, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। কিন্তু এখন আমি কাজ করছি। এইটা কিন্তু দারুণ একটা কথা বললে, এই যে অপারেশনের পরের যে দাগটাইতে মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু উপকৃত হবেন যদি তুমি এটাকে আনতে পারো। আমি ট্রাইং, কারণ প্রত্যেকে একটা কেমন না, একটা সুস্থ শরীর, তার মধ্যে একটা ওরকম মানে স্টিচের দাগ কেমন একটা লাগে, সেটা নিয়ে তুমিই পারবে। কিন্তু আমার তোমার উপর প্রচন্ড ভরসা, তুমি কিন্তু এটা পারবে অবশ্যই। না পারবে, ঠিক পারবে। চেষ্টা করলে, তোমার চেষ্টা করা মানে এই যে বলে দিল যে চেষ্টা করব, তার মানে সেটা ও করে দেখাবে। আমি জানি সেটা, একটু চাপ দিচ্ছে না, আমি জানি এটা তুমি পারবে। না, আমার যেটা ভীষণ ভালো লাগার যে বিষয়টা, যে একটা মানুষ যখন অসুস্থ হয়, তারপরে তার যখন একটা অপারেশন হয়, তারপরে তার রিকভারি হতে তো অনেকটা সময় লাগে, আর তাকে সেই সময়টা দেওয়া উচিত। সে ফুললি রিকভার হয়ে তারপরে তার কাজকর্মে আসে। ও কিন্তু 1টা মাস একেবারে নিয়েছে, জাস্ট 1টা মাস, 1টা মাসও নয়, 1টা মাসও নয়। আমায় এই যে আমি বলবো যে আমার অপারেশনে পরের দিনই ডক্টর এসে বলেছিল যে যত হাঁটবো তত ভালো থাকবো। তো আমি হেঁটে পিটিভি এক করে দিয়েছিলাম, ঠিক আছে, মানে খুব কষ্ট করে হাঁটছিলাম, মানে অনেক কিছু ছিল সাথে সেই নিয়ে। তো এইটা তো দরকার লাগে, বাট তারপরে যেটা মেনটেন করার জন্য, মানে হাতের ট্যান, মানে ফেসের ট্যান, পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইজ দ্য লাস্ট ওয়ার্ড আই ওয়ান্ট টু সে। এই কথাটা নিয়ে ফিরছি, সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার, এক্ষুনি ফিরবো, কেউ কোথাও যাবেন না প্লিজ। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি, এবং আমরা কথা বলছিলাম পোমোগ্রানেট ফেস ওয়াশ এবং ফেস স্ক্রাবার নিয়ে। এটি একটি দুর্ধর্ষ প্রোডাক্ট আমি বলছি, কারণ আপনারা জানেন যে আমি যতক্ষণ নিজে ইউজ না করি, ওর মতোই ব্যাপার আর কি, আমি কিন্তু বলতে পারি না, মানে বলতে পারি না, মানে খুব ন্যাচারাল না, সেটা আমি জানি না কি করে বলবো। কিন্তু যে বিষয়গুলো, যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি, সেগুলো আমি আপনাদেরকে পরপর ফিডব্যাক দিয়ে যাই। সাধারণত সামনে পুজো তো, ধরুন ষষ্ঠী দিন খুব বেশি ঘুরে ফেলেছেন, সপ্তমীর দিন বিকেলবেলা যাওয়ার আছে, হাতে একটা বাজে ট্যান পড়েছে, হ্যাঁ মুখে একটা বাজে ট্যান পড়েছে, জাস্ট একটু পোমোগ্রানেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করে নেবেন। আমি বলছি, ক্যান্ডি ফিরে এসেছিল, ও ওয়ান্ডারল্যান্ড ঘুরে ফিরে এসেছিল বন্ধুদের সঙ্গে,
মানে বেশ ট্যান হয়ে এসছে। আমি যখন বলছি ও তো কাঁদছে, আমার হাত কালো হয়ে গেছে, আমার মুখ কালো হয়ে গেছে, আমি ওকে বলেছিলাম দেখ এটা ইউজ কর, ইউজ করলে তোর কমে যাবে। না হবে না ওরকম, এই ট্যান নাকি কমে। আমি বললাম দে একটা হাত দিয়ে, বসেছিল সোফায়, আমি দিয়ে একটা হাত দিয়ে হাতে পোমোগ্রেনেটস আবার একটা হাতে ভালো করে গোছে এরকম টাওয়াল দিয়ে পুছে দিয়েছি। পুছে দুটো হাত দেখে বলছে, কিছু বললো না, চুপচাপ নিয়ে চলে গেল। এবার নিয়ে এসে গিয়ে ইউজ করে বলছে না মামা তোমার প্রোডাক্টে সেরকম ভাবে কাজ হচ্ছে না, সবসময় এই বাবা আমার সঙ্গে কথা বলে তোমার প্রোডাক্টে সেইভাবে কাজ করছে না, তুমি অ্যাপ্লাই করলে বলে এটা বলছো। ঠিক আছে তাহলে তোকে ইউজ করতে হবে না, আমাকে দিয়ে দে। বলে না ঠিক আছে, ইউজ করে নিয়ে আমি খুলে ফেলেছি। আমি বললাম না আমিও ইউজ করি, না আমি খুলে ফেলেছি তো ঠিক আছে। তো এইটা যাদেরই একটা মনে হচ্ছে ট্যানও পড়েনি, মানে ক্যান্ডির মতো এটা করে দেখবেন যে একটা হাতে অ্যাপ্লাই করে না হালকা রাব করে একটু টাইম দিয়ে 1-2 মিনিট রাব করে না ধুয়ে নিন, আর ধুয়ে নিয়ে দুটো হাত পাশাপাশি রাখুন, দেখুন ট্যানটা মানে 2-3 মিনিটে কতটা রিমুভ করছে। ফেসেও কিন্তু সেম, ফেসেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। চলো পোমোগ্রেনেট ফেস অ্যান্ড প্রো ডিসকভারের অ্যাপ্লিকেশনটা দেখে নিন। চলুন দেখে আসি। আচ্ছা এবার একটু হানাতে আসি। হ্যাঁ, তোমার আরও 3টে প্রোডাক্ট নিয়ে একটু কথা বলার আছে, সেগুলো একটু বলো না। আচ্ছা একটু প্লিজ, এটা না একেবারেই আমি একটু নিয়ে নিলাম, তুমি একটু নাও। আমি একটু চা কফি খাওয়াটা কম করেছি, ক্যান্টক্স চাটা খাই আমি এখন। ক্যান্টক্স চা সকালে একবার খাই এবং রাতে একবার শোয়ার আগে, মানে ওই 7টা 7:30 নাগাদ একবার ক্যান্টক্স চা খাই। সেটাকেও আমি চা হিসেবে খাই না, সেটাকে আমি একটুখানি ঠান্ডা জলে, মানে বরফ দিয়ে, মানে জলের মধ্যে চাটা ফুটিয়ে নিলাম ঠান্ডা করে, বরফ দিয়ে, মানে আইস টির মতো করে খাও। ইয়েস, একটু পুদিনা পাতা দিয়ে, একটু আদা দিয়ে, আদাটাকেও ওই চায়ের মধ্যে ফুটিয়ে নিই, তো একটু আদা দিয়ে, তার মধ্যে একটু মধু দিয়ে খাই। একবারই দিনে 2বার খাই, একটা সকালে খাই খেয়ে ব্রেকফাস্ট করি, আর একটা রাত্রে খাই খেয়ে ডিনার করি। আচ্ছা খেয়ে তুমি তারপরে ডিনার করো? ওকে, আচ্ছা একদম। আচ্ছা একটা জিনিস বলো, মানে ক্যান্টক্সের কথা যখন উঠলো, যে গরম খেয়ে উপকার বেশি নাকি এই যে তুমি যে আইস টি, মানে তার মধ্যে বরফ দিয়ে আরও কিছু মিশিয়ে খাচ্ছ তাতে? জলের মধ্যে বরফ দিয়ে খেলে, সেই আমি পুরোনো একই কথা বলবো, জলের মধ্যে বরফ দিয়ে খেলে অনেক ডিটক্সিফিকেশন বেশি হয়। ঠান্ডা জল বলছি না, কিন্তু জলের মধ্যে বরফ দিয়ে খেলে ডিটক্সিফিকেশন বেশি হয়, আমাদের ডাইজেশন সিস্টেম ঠিক থাকে, আমাদের শরীর ভালো থাকে, কিন্তু ঠান্ডা জল নয়, দুটো আলাদা। গরম জল মানে নর্মাল জল, তার মধ্যে বরফ। মানে ফ্রিজ থেকে গরম লাগলো, আপনারা ফ্রিজ খুলে জল বার করলেন আর ডকডক করে খেলেন, এইটা নয়। না না, এমনি নর্মাল জল নিয়ে তার মধ্যে কয়েকটা বরফ দিয়ে দিন। তো আমি ওটাকে অনেকটা মানে চা স্মুদির মতো করে বানিয়ে খাই, এবং খাওয়ার আগে যদি ক্যান্টক্স খান এবং সকালবেলা খালি পেটে যদি ক্যান্টক্স খান, তাহলে আপনার ডাইজেশন সিস্টেমটাও ভালো থাকে, সারাদিন সেইভাবে খিদেও পায় না, এবং খুব সুন্দর করে কিন্তু আপনার ওয়েটটা কন্ট্রোল থাকবে। এবং ওয়েট কন্ট্রোলের সঙ্গে সঙ্গে ক্যান্টক্স যেটা দেয় সেটা হচ্ছে আপনার স্কিনে না একটা অদ্ভুত এক্সট্রা গ্লো দেবে। তো ডেফিনেটলি হ্যাঁ, ক্যান্টক্স সেখানে কাজ করে। তো তার সঙ্গে সঙ্গে ফুড হ্যাবিটেও একটু চেঞ্জ করতে হয়, খুব বেশি নয়, বাট হালকা ফুড হ্যাবিট চেঞ্জ করলে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা তুমি একটু এই প্রোডাক্টগুলো সম্পর্কে বলো। আমি আপনাদের সবসময় একটা কমপ্লেইন ছিল যে সানস্ক্রিনটা নিয়ে। দেখুন, ক্যানফেয়ার 15, ক্যানফেয়ার 30, ক্যানফেয়ার 45, এই 3টে যে রেঞ্জে সানস্ক্রিন আমরা আনতে পেরেছি, সেই হিসেবে হ্যাঁ এটা কিন্তু 1.5 ঘন্টায় প্রোটেকশন দিচ্ছে। কিন্তু হ্যাঁ, তার সাথে সাথে অনেকগুলো জিনিস থাকে যেগুলো হয়তো ক্যানফেয়ার 15, 30, 45 হয়তো আপনাদের কভার করতে পারে না। সেটা হচ্ছে ধরুন রিঙ্কেলের সমস্যা আসতে পারে, স্কিনে একটা অদ্ভুত ড্রাইনেস চলে আসতে পারে। তো সেই জন্য যখন আমি হানার সানস্ক্রিনটা প্রথমবার নিয়ে এলাম, পলিউট্যান্ট প্রোটেকশন সানস্ক্রিনটা যখন নিয়ে এলাম, তখন আপনারা প্রচুর বলতে শুরু করেছিলেন, এবং আমার কাজ শেষ, হানার সানস্ক্রিন আমি নিয়ে চলে এসেছি। বারবার করে বলছি, বিকজ সানস্ক্রিন এত তাড়াতাড়ি হানাতে কেন কাজ করেছি,
বিকজ আমাদের ক্যান অ্যাক্টিভ যেটা আমাদের মেন প্রোডাক্ট, সেই ক্যান অ্যাক্টিভ ইউজ করার পরে মধ্যখানে একবার কমপ্লেন পেয়েছিলাম যে দিদি আমাদের র্যাশ বেরোচ্ছে, ক্যান অ্যাক্টিভে কাজ হচ্ছে না, এই হচ্ছে না তাই হচ্ছে না। তো একদিন আমি না হেল্পলাইনের সঙ্গে বসে কন্টিনিউয়াসলি যারা এরকম রিপোর্ট করেছে তাদের সঙ্গে কানে এরকম ইয়ে নিয়ে হেডফোন নিয়ে আমি কথা বলতে শুরু করি, যে আমি ওদের বলছিলাম যে এইটা বলো এইটা বলো এইটা বলো। জিজ্ঞেস করতে করতে ম্যাক্সিমাম 90% লোকেরা বলেছিল যে ক্যান অ্যাক্টিভ, ক্যান ফেয়ার সেরাম তো আমরা ইউজ করছি, কিন্তু সাথে আমরা অন্য কোনো সানস্ক্রিন ইউজ করছি। অ্যান্ড ইয়েস, বাইরে বেরোলে আমার মুখটা কুটকুট করছে, এবং যে মুহূর্তে আমার মুখটা কুটকুট করছে সেই মুহূর্তে কিন্তু আমার এটা মানে প্রবলেম হচ্ছে, এবং বাড়ি ফিরে এসে তখন কিন্তু আমরা আবার গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি, আমি ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি। তখন আমি বলেছিলাম যে আমাদের সানস্ক্রিনগুলো তো সেইভাবে আমরা বানাই যে সেন্সিটিভ স্কিনের জন্য, এবার ক্যানের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য। হানায় যখন আমরা PA++ দিতে গেলাম, হানায় যখন আমরা এই বাকি জিনিসগুলো কভার আপ করতে গেলাম, তখন আমরা দেখতে পেলাম যে না, ইটস নট পসিবল। আচ্ছা, তো সানস্ক্রিনের ক্ষেত্রে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে একটা আমরা পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন, যেটা আপনাদের খুব পছন্দ, সেটা নিয়ে এসেছি। একটা পলিউটেন্ট প্রোটেকশন সানস্ক্রিন যেটা টিন্টেড, সেটা নিয়ে এসেছি। গ্রিন করে একটা হানায় পলিউশন প্রোটেক্টেড সানস্ক্রিন নিয়ে এসেছি আমরা, একটা টিন্টেড, ওটা মেকআপ বেস। সেটা হচ্ছে যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করেন, যারা সেন্সিটিভ স্কিন ইউজ করেন, এবং যারা একটা খুব এই ধরনের প্রোটেকশন, আরও বেশি প্রোটেকশন, হেভি প্রোটেকশন, 50 সানস্ক্রিনের একটা প্রোটেকশন ইউজ করতে চান, কিন্তু আমরা সানস্ক্রিন পলিউটেন্ট প্রোটেকশন যেটা অন্য নর্মাল স্কিনের জন্য, ড্রাই স্কিনের জন্য সেটা 50 আনতে পেরেছি, কিন্তু যেহেতু এটা সেন্সিটিভ স্কিন সেহেতু এটা আমরা 40 SPF আনতে পেরেছি। আচ্ছা, ওগুলো 50? ওগুলো 50। আচ্ছা, তো এবার আমার মনে হয় যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করছেন তারা হানার সানস্ক্রিন এটা কিন্তু ইউজ করতে পারেন। গ্রিনটা কালারটা দেখে দেবেন, গ্রিন, কারণ নিচে লেখা আছে ফর সেন্সিটিভ স্কিন, ইফ আই এম নট রং। হ্যাঁ, ফর অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিন। আর এখানে তো গ্রিনটা দেখাও যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি ভালো করে গ্রিন বানিয়ে দিয়েছি যে আপনারা যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করেন, যাদের সেন্সিটিভ স্কিন, তারা যদি মনে করেন যে ক্যান ফেয়ার 15, 30 বা 45 ইউজ করবেন না, গো ফর হানার এই সানস্ক্রিনটা। বাহ, আর এটা তো টিন্টেড সানস্ক্রিন, এটা তো মানে এটা তো কলেজ গোয়িং স্টুডেন্টরা আমার মনে হয় বেশি পছন্দ করবে ওইটা। টিন্টেড সানস্ক্রিনটা আমি একটু দেখাই। হ্যাঁ, টিন্টেড সানস্ক্রিন তোমার সঙ্গে কথা বলতে মেকআপেরও একটা বেসের একটা কাজ করবে। অসাধারণ, ও অসাধারণ। মা, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে এটা। সি টিন্টেড সানস্ক্রিনটা দেখো, বাবা বাবা, একটু বেশি নিয়ে ফেলেছি, এতটা লাগে না, স্টিল দেখো একটা স্কিনে একটা গ্লো। ঠিক আছে, আমি ভুলে গেছি, আমারটা শেষ হয়ে গেছে, আমারটা একটু বাড়িতে নিয়ে যেতে হবে। মেকআপ ফাউন্ডেশন কাম সানস্ক্রিন, বাহ কি সুন্দর, দেখো খুব সুন্দর, আর একদম মিলে গেল, ঘাম হবে না, কোনো প্রবলেম নেই। আর এই হয় জানেন তো, মানে যখনই আমি ছবির সঙ্গে কথা বলতে বসি এত কথা জমে যায়, এত কিছু জানার থাকে, এই ছোট্ট ছোট্ট এপিসোডে না এগুলো হয় না। আমার মনে হয় যে একটা বিশাল লম্বা যদি একটা এপিসোড হতো তাহলে বোধহয় অনেক কিছু আমাদের কভার করা যেত। ঠিক আছে, নেক্সট এপিসোডে আবারও অনেক কিছু আমি জানবো, অনেক কিছু যা যা বাকি থেকে গেল এই এপিসোডে, তাই না? আপনারাও নিশ্চয়ই সেটাই চান। আজকের মতো আসি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। স্বপ্ন হলো সত্যি।